হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও আছি, ভালো আছি বলতে পারছি না। সেই কারণটা বলার জন্যই আজকে ভিডিওটা করছি। যারা তোমরা আমার ব্লগ দেখো, লাস্ট আমি আমার মালয়েশিয়াতে কাটানো 2 দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আর কোনো ব্লগ দিতে পারিনি। তারপরে আমরা মালয়েশিয়া থেকে ভিয়েতনাম গেছিলাম, কিন্তু সেই ব্লগগুলো একটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি ট্যুরটা কমপ্লিট করে বাড়িতে এসে তারপরে একটা করে ভিডিও এডিট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কিন্তু ব্যাপারটা হলো, লাস্ট তোমাদের সঙ্গে যেদিনকে ব্লগ শেয়ার করেছি, ঠিক তার পরের দিন থেকেই আমার জীবনে কিছু ঘটনা ঘটতে শুরু করে পরপর, যার জন্য আর বাকি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন তোমাদের সকলের আশীর্বাদে, গোবিন্দর আশীর্বাদে একটু ঠিক আছে, যার জন্য ভাবছি যে পরবর্তী ভিডিওগুলো যেগুলো তোমাদের জন্য সবই শ্যুট করে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মাঝখানের গ্যাপিংটা অনেকটা হয়ে গেছে, তাই তোমাদেরকে ইনফরমেশনটা যদি না শেয়ার করি তোমাদের সাথে, বা আমার জীবনে ঘটা এই জিনিসটাও যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি, তাহলে তোমাদের একটু কানেক্ট করতে অসুবিধা হবে। সেই জন্যই আজকে শুধু তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব বলেই ভিডিওটা করছি। পাশে আমার সানভি ঘুমোচ্ছে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা এই মুহূর্তে আমি তৈরি করছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করার পরেই আমার মেয়ের একদিন জ্বর আসে। ওখান থেকে আসার মোটামুটি 2-3 দিন পর ওর জ্বর আসে। জ্বরটা একদিন রাত্রে থেকে তারপরে আর আসেনি। বীভৎস কাশি ছিল ওর 1-2 দিন। কাশির পরে একদিন সন্ধ্যেবেলা থেকে, দিনের বেলা থেকে জ্বরটা আসলো। জ্বর আসলো 102 থেকে জ্বরটা আসা শুরু হলো। তারপরে ওকে, যাকে আমরা দেখাই সম্রাট গাঙ্গুলি, তার কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম। উনি বললেন ভাইরাল ফিভার, 3 দিন থাকবে, তারপরে সেরে যাবে। রাত্রেবেলায় জ্বরটা আরও বেড়ে গেল এবং জ্বরটা প্যারাসিটামল দিয়েও নামছে না। মানে ধরো রাত্রি 11টার সময় আমরা প্যারাসিটামল দিয়েছি, 1:30টা বেজে যাচ্ছে, তাও মেয়ের জ্বর নামছে না। সেদিনকে মোটামুটি 3টে, 3:30 অবধি ফ্ল্যাটের সবাই আমাদের বাড়িতে ছিল। 3টে অবধি ওর জ্বর নামেনি তখনও। তারপরে গা স্পঞ্জ করিয়ে অনেকক্ষণ পর জ্বরটা নামে। পরের দিন সকালে আমরা আবার সানভিকে নিয়ে সম্রাট গাঙ্গুলির কাছে যাই। তিনি তখনও বলেন যে এটা ভাইরাল ফিভার, এবং ব্লাড টেস্টও আমাদেরকে লেখেন না। বলে 5 দিন না হলে পারে কোনো, মানে যদি ইনফেকশন হয়েও থাকে সেটা অ্যাক্টিভ হয় না। সেই জন্য আমরা ব্লাড টেস্ট যদি এখন করি, তাও আমাদের সেটা বৃথাই হবে, কারণ 5 দিন পর আবার করতে হবে। তো সেই জন্য আমরা ব্লাড টেস্টও করি না। তারপরে জ্বর কন্টিনিউ থাকে এবং জ্বর টাইম টু টাইম আসতে থাকে। 6 ঘন্টা 7 ঘন্টা অন্তর অন্তর জ্বর কিন্তু আসতেই থাকছে। আর যখনই আসছে 103, 102, একটা টাইম 104ও এসেছিলো। তখন আমরা নিরুপায় হয়ে ভোলানাথ আইসের কাছে যাই, যিনি আমাদের বহরমপুরের সবচেয়ে চাইল্ড স্পেশালিস্টদের মধ্যে মানে সেরা বলে মনে করা হয়। উনি ভগবান আমাদের কাছে। তো ওনার কাছে যাওয়া হয়। উনি বললেন যে ওনার বাচ্চার চেস্টে কোনো প্রবলেম নেই, চেস্ট ক্লিয়ার আছে, কোনো কারণে ওর জ্বরটা আসছে। হ্যাঁ, তো উনি কিছু ওষুধ দেন, নেবুলাইজ করতে বলেন। তো সানভিকে আমরা নেবুলাইজ শুরু করি, ওনার মেডিসিন শুরু করি। মাঝখানে ভাই ফোটার জন্য উনি 2 দিন ছিলেন না। এবার ওই 2 দিনেই সমস্ত ক্ষতিটা হয়ে গেছে মেয়ের। কিন্তু আমার সেই তবে থেকে জ্বরটা আসছেই। মাঝখানে 2 দিন উনি নেই, ওনার প্রেসক্রিপশন আমরা ফলো করছি। বৃহস্পতিবারের দিন, যেদিনকে ভাইফোঁটা ছিল, সেদিন সকাল থেকে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর থেকে একটা এরম একটা সাউন্ড কিন্তু করছে এবং সেই সাউন্ডটা আমাদের মোটেই ভালো লাগছে না। তো আমরা তারপরে কী করব, বিকেলবেলাতে নিয়ে গেলাম লীলার যে এমার্জেন্সি আছে সেখানে দেখালাম। এমার্জেন্সিতে যে ডাক্তার ছিলেন তিনি বললেন বাচ্চার চেস্ট ক্লিয়ার আছে, ও যে আওয়াজটা করছে সেটা ওর না খেয়ে কোনো প্রবলেম হচ্ছে, যার জন্য আওয়াজ করছে, তো নেজাল ড্রপ দিন। তো আমরা সেই নেজাল ড্রপও 2 ঘন্টা অন্তর অন্তর শুরু করি। তাতেও খুব একটা কোনো ফল হলো না। শুক্রবারের দিনটা মোটামুটি করে কেটে গেল। জ্বরটা আসলো এবং আওয়াজটাও করতে থাকলো। কিন্তু শনিবারের দিনকে আওয়াজটার সঙ্গে ওটা করে একটা আওয়াজটা অ্যাড হলো।
এবং ওই আওয়াজটা যখন ও করতে শুরু করলো, ওর বাবা সেটা দেখে একদমই ওর ভালো লাগেনি বলে ও মেয়ের ভিডিও, শনিবারের দিন আমাদের এমনিতেও ভোলানাথ আইচের কাছে যাওয়ার কথা, কারণ 2 দিন পর উনি দেখবেন বলেছিলেন। তো ওর বাবা ওর ভিডিওটা করে ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারবাবুকে ভিডিওটা দেখান। ডাক্তারবাবু ভিডিওটা দেখেই বললেন যে বাচ্চা একদম এমার্জেন্সি, তুমি শিগগিরই আমার কাছে নিয়ে এসো। তো দুপুরবেলায় সবে সানভিকে খাবারটা খাইয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে ওনাকে সানভিকে নিয়ে চলে গেলাম আমরা ভোলানাথ আইচের কাছে। উনি বললেন এক্ষুনি বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাকে অ্যাডমিট করতে হবে, এক্ষুনি বাচ্চার চেস্টের একটা ছবি করতে হবে। তো উনি রেফার করে দিলেন, উনি বলে দিলেন ল্যাবে। সেখানে আমরা ছবি করে নিয়ে এলাম এবং ছবি দেখেই ডাক্তারবাবু বললেন যে বাচ্চার বুকে জল জমে গেছে, ওর নিউমোনিয়া হয়েছে, ওকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে। তো ভোলানাথ আইচ লীলাতে থাকেন, উনি মনমনিতে থাকেন না। আর লীলাতে যে মেশিনটা ওর লাগবে, হাইড্রোফ্লো অক্সিজেন বলে একটা মেশিন, ওকে অক্সিজেন দিতে হবে, সেই মেশিনটা ফাঁকা ছিল না, ওটা মনমনিতেই ফাঁকা ছিল। সেই জন্য আমরা ওকে নিয়ে মনমনিতে যাই এবং ডাক্তারবাবুই সব বলে দেন। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে ওকে মনমনিতে নিয়ে গিয়ে অ্যাডমিট করি এবং মনমনিতে এমার্জেন্সিতে দেখার পর বলে বাচ্চার প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। ওকে সঙ্গে সঙ্গে বাচ্চাদের যেটা হয় এনআইসিইউ, বড়োদের আমাদের যেটা আইসিইউ হয়, বাচ্চাদের সেটা এনআইসিইউ, ওখানে ভরে দেয় এবং ওর সঙ্গে আমিও ওখানে অ্যাডমিট হয়ে যাই, কারণ ও তো ছোটো। তো টানা 10 দিন মেয়েকে নিয়ে ওখানে আমার লড়াই চলে। টানা 10 দিন ওখানে মেয়েকে নিয়ে অ্যাডমিট থাকার পর মেয়েকে আমি বাড়ি নিয়ে আসি। মাল্টিপল ইনফেকশান ওর ব্লাডে হয়ে গেছিলো, ওর বুকে জল জমে গেছিলো, নিউমোনিয়া হয়ে গেছিলো, যার জন্য ওর এত সিরিয়াস হয়ে গেছিলো কন্ডিশানটা যে এখন হয়তো তোমাদের সঙ্গে খুব ইজিলি আমি শেয়ার করছি, কিন্তু পরিস্থিতিটা ততটা ইজি ছিল না। তো তারপর ওকে 10 দিন পর ওখান থেকে নিয়ে আসি এবং ডাক্তার ওখানে বলেন ওকে খুব সাবধানে রাখতে হবে। তারপরে মেয়েকে নিয়ে আসার পর মেয়ে কদিন সুস্থ ছিল, 10 তারিখে ওকে আবার চেক আপে নিয়ে যাওয়ার ছিল, সেটাও মানে 10 তারিখ বলতে 10 দিন পর, 10 দিন পর ওকে আবার চেক আপে নিয়ে যেতে হয়েছিল। আমি ওকে নিয়ে যেদিন বাড়ি ঢুকি সেই দিনটা ছিল নভেম্বরের 4 তারিখ। ও তারপরে 10 দিন পর ওকে রেগুলার চেক আপে নিয়ে যাই। ডাক্তার বলে তখন ও ঠিক আছে, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশান, কিছু মেডিসিন ওর তখনও চলে, কিন্তু মেয়েটা সম্পূর্ণ সুস্থ আমার হয় না। তারপরে একদিন হঠাৎ করে আবার জ্বর আসে, আমি আবার ওকে ভোলানাথ আইচের কাছে নিয়ে যাই। ডাক্তারবাবু ওকে চেক করেন এবং বলেন যে হয়তো কোনো কারণে ফিভারটা এসেছিলো, কিন্তু ও এখন ঠিক আছে, কিন্তু ওকে প্রচণ্ডই সাবধানে রাখতে হবে। ওকে কোনো রকম কোনো ঠান্ডা লাগানো যাবে না, বাইরে বেরোনো যাবে না, বেশি লোকের কন্ট্যাক্টে আনা যাবে না, সন্ধেবেলায় তো বাড়ি থেকে বের করাই যাবে না, কোনো বেশি গ্যাদারিং আছে অনেক লোকজনের মাঝে ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর ইমিউনিটি পাওয়ারটা একদম লো। তো তোমরা বুঝতেই পারছো ওকে আমাকে সব সময় চোখে চোখে কতটা যত্ন করে রাখতে হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু ব্লগ শেয়ার করতে পারিনি এই কদিনে, মানে বাকি যে ব্লগগুলো ছিল। তারপরে এখানেই আমার জার্নিটা শেষ হয়ে যায়নি, মাঝখানে আবার এই ধরো 5-6 দিন আগে ওকে নিয়ে আবার আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। মোটামুটি ধরো বেশ কদিন আগে ওর নাক দিয়ে আবার জল পড়া শুরু হয় এবং ও ঘুমানোর সময় একটা না খেয়ে ওর আওয়াজ হয়। আমি সবই রেকর্ড করে রাখি। তো ডাক্তার কিছু প্রাইমারি ওষুধ ভোলানাথ আইচ আমাকে দিয়ে রেখেছিলো যাতে ঠান্ডা লাগলে ওকে আমি দিতে পারি। তো সেগুলো আমি চালু করি, নাকে স্প্রে এবং অ্যালার্জির একটা সিরাপ দিয়েছিলো, সেটাও ওকে আমি চালু করি, কিন্তু সেটা কন্টিনিউ করার পরও কোনো একটা ফল কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছিলাম না, ওর নাক দিয়ে সর্দিটা পড়ছিলোই। তারপরে কি হলো, এই জাস্ট 4-5 দিন আগেই ও সন্ধেবেলায় ঘুমোই, যেমন এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেও না, ও উঠছে না, ও সবসময় চোখটা বন্ধ করেই থাকছে এবং মাঝে মাঝে চিৎকার করে কাঁদছে এবং সবসময় চোখটা বন্ধ করে থাকছে, যেন সবসময় ও ঘুমোতে চাইছে, ওর মধ্যে কোনো এনার্জি নেই এবং ও সেটা উঠছেই না। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, দিয়ে আবার ভোলানাথ আইচের কাছে যাই, আমি, মাম্পিদি,
ওর বাবা, পান্তুদা সবাই। তো ভীষণ একটা এমার্জেন্সি সিচুয়েশান তখন ক্রিয়েট হয়ে যায়। ডাক্তারবাবু তখন দেখে বলে যে ওর চেস্টে আবার একটা ছবি করতে হবে এবং নাকেও একটা ছবি করতে হবে। আমার যেন মনে হচ্ছিল হিস্ট্রি আবার রিপিট হচ্ছে, আগের জিনিসগুলোই হয়তো আবার হচ্ছে, ওকে নিয়ে আবার হয়তো আমাকে অ্যাডমিট হয়ে যেতে হবে। তো আমি তো প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করেছি সেই সময়টা। তো আমরা লীলাতে ওর ছবি করলাম, বুকের, নাকের সব ছবি করে ডাক্তারবাবু এমার্জেন্সিতে দেখবেন বলেছিলেন সেই দিনই, তখনই। তো রাত্রে আমরা ওয়েট করছি ডাক্তারবাবু আসবে। ডাক্তারবাবু দেখলেন এবং ওষুধ দিলেন, বলল যে ওর নাকের এই 2 পাশের গ্ল্যান্ডটাতে সর্দিটা জমে একদম বসে গেছে। সেই জন্য ওর প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, যার জন্য ও সবসময় ঘুমিয়ে থাকছে। তো ওর নেবুলাইজার আবার চালু হলো। তো ডাক্তার বলল আমি অবজারভেশনে রাখবো ভেবেছিলাম, কিন্তু রাখছি না, তুমি নেবুলাইজ করো বাড়িতে, কালকে আমি আবার দেখব। তো বাড়িতে আমরা নেবুলাইজ করলাম। পরের দিন আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু পরের দিন দেখে বললো অনেকটা ভালো আছে। আমার কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা অনেকটা সেভিয়ার। তো ওকে নেবুলাইজ করার পর সর্দিটা যখন পাতলা হয়ে যায়, তখন এটা দিয়ে এর একটা পোর্শন ওর নাকের ভিতরে, এর একটা পোর্শন আমরা মুখে দিয়ে এরকম করে টানলে পারে সর্দিটা এই পাইপটাতে এসে এখানটায় স্টোর হয়ে যায়, যেটা কখনোই তোমার মুখে আসবে না, ওটা এখানেই স্টোর হয়ে থাকবে। তো এটা দিয়ে ওর সর্দিটা বের করা হয় যাতে ও রিলিফ পায়। তো আমরা লাস্ট যখন ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললো অনেকটাই ভালো আছে, এরপরে ওষুধের কোর্সগুলো কমপ্লিট হলে এবং সুস্থ হলে ওকে নিয়ে তোমরা আবার চেক আপে এসো। তো এখনও পর্যন্ত নেবুলাইজেশান চলছে, ওষুধও চলছে, কিন্তু আগের থেকে এখনও বেটার আছে। এই লাস্ট টাইম যখন ডাক্তারবাবুকে দেখালাম, তখন ডাক্তারবাবু বললো যে ওর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর যেহেতু লাংসে অনেক রকম মাল্টিপল মানে অ্যাটাক হয়েছিল ভাইরাসের, হ্যাঁ, তো ওর লাংসটা প্রচণ্ড সেন্সিটিভ হয়ে আছে, যার জন্য যে কোনো সামান্য জিনিসও ওর লাংস বিশাল ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করছে, ছোটোভাবে রিয়্যাক্ট করছে না। ধরো ডাক্তারবাবু যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ধরো 3টে বাচ্চা আছে, একজন হাঁচি ফেললো, দুজনের কিছু না হলেও আমার মেয়ের কিন্তু হবে সামান্য ওই একটা হাঁচিতেই। তো এরকম ও এখন সেন্সিটিভ হয়ে আছে। তো এইভাবে ওকে মেনটেন করে ওকে রাখতে হচ্ছে। কোনো তুলোওয়ালা জিনিস, কোনো ফারওয়ালা জিনিস, কোনো রোয়া ওঠা জিনিস ওকে দেওয়া যাবে না, কোনো ধুলোবালিতে ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ হাইপার সেন্সিটিভ হয়ে আছে ওর লাংসটা এখন। সামান্য কিছুতেও ও অ্যালার্জেটিক হয়ে যাচ্ছে, যার ফলে ওর সর্দিটা লাগছে, যার ফলে সর্দিটা এবং খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, যার জন্য জমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না, তাতেই ও বারবার প্রবলেমটা হচ্ছে। সেই জন্য রোজ এখন ঘর মুছছি, রোজ ওকে মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করছি, রোজ ভ্যাকিউম করছি। এখন এই যে ও ঘুমোচ্ছে, আমরা সাধারণত যে ব্ল্যাঙ্কেটটা ইউজ করি সেটা ওর জন্য ইউজ করা যাবে না, কারণ ওটার উপরে যে তুলো তুলো ভাবটা থাকে সেটা ওর জন্য ক্ষতিকারক, তাই আমরা এখন এই কমফোর্টারটা ইউজ করছি। সেই সময়কার কোনো ক্লিপ তো নেওয়া নেই, কারণ তখন সেই পরিস্থিতি ছিল না, কিন্তু ডাক্তারবাবুকে দেখানোর জন্য একটা ভিডিও আমি করেছিলাম ওর ওই আওয়াজের, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে দেখলেই বুঝতে পারবে ও কতটা রেস্টলেস হয়ে পড়েছিল, কতটা অসুস্থ হয়ে পড়েছিল। এই যে এত কথা, এত কিছু বললাম, আশা করি তোমরা সকলেই আমার সিচুয়েশানটা বুঝতে পারবে এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা আমার সঙ্গে রিলেট করতে পারবে সেই পরিস্থিতিটা আমার জন্য কতটা ভয়ঙ্কর ছিল। এখন পরিস্থিতিটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে, আমিও ওকে অনেক যত্ন করে সামলে রাখার চেষ্টা করছি। তাই আমি আশা করছি খুব শীঘ্রই পরবর্তী ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে রাখলাম, যাতে পরের ভিডিওগুলো দেখলে তোমরা কানেক্ট করতে পারো এবং আমার পরিস্থিতিটা বুঝতে পারো যে আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে এতদিন যাচ্ছিলাম, যার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব বেশি জন আমার ভিডিও দেখে না, খুব চ্যানেলটা ছোট আমার, হয়তো আমি চ্যানেলটার পেছনে অতটা এফোর্ট দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি কথা দিচ্ছি পরবর্তী সময়ে আমি আরও বেশি এফোর্ট দেব, যাতে চ্যানেলটাকে আমি আরও বড় করতে পারি, ভালো করতে পারি, ভিডিওগুলো তোমাদের জন্য আরও ভালো করে শ্যুট করতে পারি, যাতে তোমাদের দেখতে আরও ভালো লাগে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো।